কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে বিরোধের জেরে তুলকালাম। দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধ শতাধিক। মহোদয় বলছে যে আগামী 3 দিনের ভিতরে আমরা জব্দাদাতি করবেন না কেন, আমরা 3 দিন পরে 2 গ্রামের লোক নিয়ে আমরা বসবো, বসে এটা সমাধান করবো। হামলা করে গাড়ি ঘোড়া আগুন জ্বালায় দিচ্ছে। রাজধানী সহ আশপাশের জেলায় এখনও কাটেনি গ্যাসের সংকট। চ্যালেঞ্জের মুখে রপ্তানিমুখী শিল্প। আগামী সপ্তাহ থেকে এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। ইংরেজ চলতেছে 28, 24, একদমই নাই। 20-এর নিচে নামলে পাম্প বন্ধ থাকে। একবার বললে আমাকে 1.5 দিন যায়, আর এখন 3বার বলো নাকি 1 দিন। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে কাল ইসির বৈঠক। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে, রংপুরে বললেন মির্জা ফখরুল। ভাইরাল কাণ্ডে গাজী নজরুল বহিষ্কারের পর সাতক্ষীরায় ইমেজ সংকটে জামায়াত। এমপি পদ থেকে অপসারণের দাবিতে চলছে লাগাতার বিক্ষোভ। আমরা এমপি পদ থেকে তার বহিষ্কার চাই। ওনার মতন লোক যদি এগুলো করে তাহলে আমরা কোথায় যাব? যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর বাগেরহাট প্রশাসনের পদক্ষেপ। খোলা হলো মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম। পাওয়া যায় বিতরণের 29 লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। বানের পানি সরে যেতেই রংপুরের তিস্তা পাড়ে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। কাঁচালং নদীতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের দাবি রাঙ্গামাটিবাসীর। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মতবিরোধের জেরে তুলকালাম ঘটনা ঘটেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ। এতে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। সংঘর্ষের কারণে ভৈরব স্টেশনে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেস ও কুলিয়ারচর স্টেশনে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন প্রায় 2.5 ঘন্টা আটকে ছিল। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর ও মিরাজচর এলাকা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের হাজারো মানুষ। স্থানীয়রা জানায় কালিকা প্রসাদ ইউনিয়নের বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরাজচর গ্রামের বাসিন্দাদের মধ্যে মতবিরোধ চলছে প্রায় 45 বছর ধরে। এক পক্ষের দাবি বাজারটির নাম হবে আকবরনগর বাস স্ট্যান্ড বাজার, আরেক পক্ষের দাবি বাজারটির নাম হবে মিরাজচর বাস স্ট্যান্ড। এ নিয়ে রোববার স্থানীয় এমপি ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম দুই গ্রামের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশনাও দেন, কিন্তু রাত পেরুতেই সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তবে থামানো যায়নি সংঘর্ষ। থেমে থেমে চলে মারামারি। সংঘর্ষে মারা যান মিরাজচরের বাসিন্দা মাসুদ মিয়া নামে একজন, আহত হন অর্ধ শতাধিক মানুষ। এ সময় বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে অংশ নেয়ারা রেল লাইনে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ভৈরব ও কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে দুটি ট্রেন। সংঘাত থামাতে ঘটনাস্থলে পাঠানো হয় অতিরিক্ত পুলিশ। আকবরনগর মিরাজচর বাজারের নামকরণ কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাদেরকে ভালোভাবে বুঝিয়ে চেষ্টা করব বিতাড়িত করার জন্য। যদি না হয় আমরা বল প্রয়োগ করে সম্পূর্ণ এলাকা ত্রুটিমুক্ত করব। বাজারটির নামকরণ নিয়ে মতবিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানী ও আশপাশের জেলা সহ বিভিন্ন স্থানে আজও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। পরিবহন চালকরা বলছেন একদিকে গ্যাস নিতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, এর উপর মিলছে না
চাহিদা মতো সরবরাহ। পরিবহন খাতের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালী দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেটর এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরই দেখা দেয় সংকট। এখন বর্তমানে ইংরেজ চলতেছে 28, 24, একদমই নাই। 20-এর নিচে নামলে পাম্প বন্ধ থাকবে। একবার বললে আমাকে 1.5 দিন যায়, আর এখন 3বার ভরার নাকি একদিন। আমরা রোডের মধ্যে 3-4 ঘন্টা বসে থেকে পাম্পের আমরা কি করব বলেন, আমরা গরিব মানুষ কাজ করে খাই। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, গ্যাস পাওয়া যায় না, জনগণও কষ্ট করে, আমরা গাড়ি চালাইতে পারি না টাইম মতন। ভয়াবহ জ্বালানি সংকটে শিল্প খাত। বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। মোটা দাগে শিল্প মালিকদের এখন দম বন্ধ অবস্থা। অনেক কারখানায় অলস সময় পার করছেন শ্রমিকরা। প্রতিশ্রুত সময়ে পণ্য ডেলিভারি দেয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি বিপদে তৈরি পোশাক খাত। ওভেন, নিট ও স্পিনিং শিল্পেও অচল অবস্থা। এতে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা তীব্র হয়েছে। গাজীপুরের সলনা এলাকার এটি একটি পোশাক কারখানা। কর্মব্যস্ত শ্রমিক, কিন্তু হঠাৎ করেই চলে গেল বিদ্যুৎ। আগাম কোনো ঘোষণা ছাড়াই দিনের মধ্যে বিদ্যুতের এমন যাওয়া আসা চলে 5 থেকে 6 বার। বিকল্প উপায়ে ঘোরাতে হয় শিল্পের চাকা। শুধু রপ্তানিমুখী এই ওভেন কারখানাতেই মাসে প্রয়োজন হয় 36 লাখ টাকার ডিজেল। তাও এই জ্বালানি পেতে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। বিদ্যুৎ চলে গেলে বাধাগ্রস্ত হয় উৎপাদন, নষ্ট হয় কর্মঘণ্টা। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিকে নষ্ট হয় মেশিন, দামি যন্ত্রাংশ, অন্যদিকে আর ব্যবহার উপযোগী থাকে না বিভ্রাটের সময় তৈরিকৃত পোশাক। প্রতিবার যখন বিদ্যুৎ যায়, আমাদের ধরেন 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস হয়। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পরে যারা যখন একটা এফিসিয়েন্সি স্পিডে কাজ করতে থাকে, এটা থেমে যায়। এটা আবার চালু হইতে অ্যানাদার 4-5 মিনিট লাগে। 14 লাইনের একটা উৎপাদনমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট শুধু বিদ্যুতের জন্য এভরি মান্থ 36 লাখ টাকার মতো আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। গ্যাসের ক্রাইসিস, আমরা ওয়াশ করতে পারতেছি না, শুকাইতে পারতেছি না, এখন আমাদের কি ফিনিশিং করতে পারতেছি না, মাল শিপমেন্ট সব ডিলে হয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎই নয়, তীব্র হয়েছে গ্যাসের সংকট। অচল অবস্থায় পড়েছে দেশের প্রধান রপ্তানিমুখী পোশাক শিল্প খাত। বলা যায় দিনের বড় অংশ বন্ধই থাকছে সুইং, ডাইং ও বয়লার। কঠিন চ্যালেঞ্জে পড়েছে স্পিনিং শিল্প। নানাবিধ সমস্যার কারণে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। আমরা ডেইলি যে আমরা গ্যাস দিয়ে যে আমাদের গার্মেন্টগুলো ওয়াশ করব, সে ওয়াশ করতে পারতাছি না, শুকাইতে পারতাছি না, আমাদের ফিনিশিং বসে আছে, এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের এখনও নজরে আসতেছে না। গভর্নমেন্ট যদি সঠিকভাবে এই গ্যাস এবং বিদ্যুতের প্রতি যদি নজর দিত এবং এটাকে যদি বিজনেস বান্ধব একটা পলিসি করে এদেরকে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিত, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলি আরও অনেক ভালো করতে। শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কমপক্ষে 15 PSI গ্যাস প্রয়োজন হয়। বাস্তবে মিলছে 2 থেকে 3 PSI। গ্যাস সংকটের কারণে কোনো কোনো কারখানার উৎপাদন 80 থেকে 90% পর্যন্ত কমে গেছে। বর্তমানে চলমান ফ্যাক্টরিগুলি অনেকগুলি কিন্তু বন্ধের উপক্রমে গিয়েছে। এদেরকে বাঁচিয়ে রাখাটা আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ, আরও মানে ফরজ কাজ বলে মনে করি। কারণ এই ফ্যাক্টরিটা যদি মানে যেগুলি চলমান ফ্যাক্টরি, এদেরকে হয়তো সামান্য একটু সহযোগিতা লাগবে। সব ধরনের ফ্যাক্টরি কিন্তু ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। জ্বালানি সংকট সুরাহায় সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে নেই কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানবো সহকর্মীর কাছ থেকে। গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিজ পার্ক লিমিটেড শিল্প কারখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, কারখানায় গ্যাস সরবরাহ কেমন দেখছেন? উৎপাদন নিয়ে কি বলছে মালিক পক্ষ? একটি কথা বলে রাখি যে গাজীপুর কিন্তু প্রায় 6000 শিল্প কলকারখানা রয়েছে। আর আমি যেখানে রয়েছি, এটি একটি বিশাল একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। যদি একটু পিছনের দৃশ্য দেখাই, অনেক শ্রমিক এখানে যারা রয়েছে অপারগতা, তারা কিন্তু বসে রয়েছে কখন আসলে গ্যাস আসবে। সেই গ্যাস আসলে পাশে কিন্তু যে এখানে যে মেশিন গুলো রয়েছে, আর পাশে একটি করে স্টিম রয়েছে, স্ত্রী এটি দিয়ে তারপর দ্বিতীয় যে ধাপটি রয়েছে তারা এটি সেলাই করবে। অর্থাৎ তারা যেমন বসে রয়েছে, পাশাপাশি যে এখানে আয়রন ম্যানটি রয়েছে সেটি বসে, সবকিছু মিলিয়ে কিন্তু একটাই সমস্যা, সেটি হচ্ছে গ্যাস সংকট। অর্থাৎ তাদের যে পরিমাণে গ্যাস পাওয়ার কথা, সেই পরিমাণে গ্যাস না থাকার কারণে কয়েকদিন যাবতেই এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত ঠেকিতে এসে তার বসে থাকতে হয়েছে।
যে দৃশ্য যদি দেখায় যে এখানে একটি প্রসেস যেটি রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু একদম বসে রয়েছে, তাদের সাথে কথাও বলেছিলাম। তারা বলছিল যে সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের এইভাবেই আসলে বেশ কয়েকদিন যাবৎ গ্যাস সংকট থাকার কারণে তারা কারখানাতে এসে আসলে কাজের যে চাপটি সেটি আজ এমন নেই। তবে কারখানা কর্তৃপক্ষের থাকার কারণে তাদের অফিসে আসতে হচ্ছে, এবং পাশাপাশি আমরা কিন্তু এখানে যারা কারখানা কর্তৃপক্ষ ছিল তাদের সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলছে যে গ্যাস না থাকার কারণে দিনের অর্ধেক বেলায় তারা তেল দিয়ে তাদের প্রতিষ্ঠানটি চালাতে হয়, যে কারণে কিন্তু কয়েক গুণে সেটি কিন্তু আসলে খরচ বহন করতে হয়। অর্থাৎ যে পরিমাণে আসলে শীত আসছে এর চেয়ে কয়েক গুণে ব্যয় দিয়ে কিন্তু এই কাজের যে উৎপাদন ক্ষমতা সেটি আসলে চলমান রেখেছে। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে একইভাবে কথা বলছিলাম। তারা বলছিল এইভাবে যদি আসলে সামনে কয়েকদিন হয় সেক্ষেত্রে এই যে কলকারখানা রয়েছে সেই কলকারখানাটি আসলে বন্ধ করে অন্য পেশা বা অন্য কোনো কর্মসংস্থান খুঁজতে হবে, এমনটাই কিন্তু জানাইছিল। রবীন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংকট কাটাতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বলেন, শিল্প খাতে গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একেবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম 1 ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে 8 টাকা থেকে 13.96 টাকা কমিশন বাড়ানো সহ 4 দফা দাবি না মানলে 23 আগস্ট থেকে সারা দেশে সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। দুপুরে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি এই ঘোষণা দেয়। তবে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করার কথাও জানায় তারা। মালিক সমিতি আরও জানায়, কোনো সিএনজি ফিলিং স্টেশনে একেবারেই গ্যাসের চাপ নেই, আবার কোথাও 1-2 PSI চাপ, এতে জনভোগান্তি চরমে ঠেকেছে। এই পরিস্থিতি আরও সপ্তাহখানেক থাকতে পারে। 30 তারিখের প্রোগ্রামটা আপাতত আমরা উইথড্র করছি। পরবর্তীতে যদি সমস্যার সমাধানসমূহ যথাযথভাবে সমাধান না হয় তবে আমরা আগামী মাসের 23 আগস্ট তারিখ থেকে আমরা সারা দেশের সমস্ত স্টেশনগুলি বন্ধ রাখবো, কেননা আমাদের পক্ষে আর লোকসান বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন, আর এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে যারা ফ্যাসিস্ট আখ্যা দেয় তাদের জ্ঞানের অভাব আছে কিংবা মাইন্ডসেটেই সমস্যা আছে। রংপুরে বিআরডিবির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সোমবার বেলা 11:30টায় রংপুর মহানগরীর টার্মিনালে বিআরডিবি বিভাগীয় কার্যালয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন করেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়, ঘুরে দেখেন পুরো ভবন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। বিএনপি নিয়ে সিলেটে জামায়াত আমিরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিস্ট বলতে চায় তাদের জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেট সেভাবে তৈরি। জামায়াত গণতান্ত্রিক দল কিনা সেটা জামায়াতকে ভাবতে বলেন মির্জা ফখরুল। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কী ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী হবে রাষ্ট্রপতি নির্বাচন। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবে বিএনপি। মন্ত্রী জানান, স্থানীয় সরকার আইনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নাক গলাবে না সরকার। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। আমাদের যেহেতু স্থানীয় সরকার বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত আগে বলেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে।
পরে মির্জা ফখরুল পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। ঘুরে দেখেন বিভিন্ন স্টল, কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এরপর অংশ নেন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর অঞ্চলের উন্নয়নে ক্ষুদ্র রাজনীতি পরিত্যাগ করে উদার হওয়ার আহ্বান জানান ফখরুল। এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না, একটু বড় সব হবে, উদার হবে, সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসাথে কাজ করেন, যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলো আমরা উন্নয়ন করতে পারি। সেখানে বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, সংরক্ষিত মহিলা এমপি, আরপিডিএ চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ। বরিশালে এমনটা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশার একটি সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা সমাজের জন্য অনিবার্য, এটা ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজ সরকার একা করতে পারবে না বলেও জানান তিনি। এজন্য সাংবাদিকদের অংশীদারিত্ব প্রয়োজন। এর আগে তিনি চরকাউয়া এলাকায় খালপাড়ে বৃক্ষরোপণ করেন। রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল থেকে, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। সাতক্ষীরা 4 আসনের দলীয় এমপি গাজী নজরুল ইসলাম কাণ্ডে ভাবমূর্তি সংকটে জামায়াত কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শোডাউন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এমপি পদ থেকেও গাজী নজরুলকে অপসারণের দাবিতে জেলায় চলছে লাগাতার বিক্ষোভ। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজের মধ্য দিয়ে হারানো ইমেজ পুনরুদ্ধার হবে মনে করছে জেলা জামায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলাদা দুটি ভিডিওতে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে। ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, বিব্রত জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেছে দলটির শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এমপির পদত্যাগ দাবিতে সাতক্ষীরা 4 আসনে চলছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি। এমপির পদত্যাগ দাবিতে অনড় তারা। একজন এমপির এমন কাণ্ড মানতে পারছেন না সাধারণ মানুষও। একজন ধর্ষককে আমরা অনতিবিলম্বে শ্যামনগরের মাটি থেকে বহিষ্কার চাচ্ছি। আমরা এই এমপি পদ থেকে তার বহিষ্কার চাই। এ তো সমাজে মেনে নেওয়া যায় না এগুলা। ওনার মতন লোক যদি এইগুলো করে তাহলে আমরা কোথায় যাব? দলবল নির্বিশেষে ভোট দিয়ে এটা আশা করিনি। ওনার মতন মানুষের কাছে এটা আশা করা যায় না। ওনার যে বয়স, এই বয়সে এটা আশা করা যায় না। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। জেলা জামায়াতের দাবি, এমপি কাণ্ডে ইমেজ সংকটে পড়েছে দল। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, হারানো ইমেজ পুনরুদ্ধারে নতুনভাবে কাজ করবে তারা। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং কোনো দুর্নীতিবাজ এবং নৈতিকহীন কোনো ব্যক্তি এই দলের মধ্যে আশ্রয় থাকবে না, পাবে না। এটি আমাদের মূল মেসেজ আমাদের কর্মীদের জন্য। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরা যেন দেশবাসীর আশা পূরণ করতে সক্ষম হই।
দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্যের পদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে জামাত। ঘটনার পর থেকে লোকচক্ষুর আড়ালে এমপি গাজী নজরুল ইসলাম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধ নষ্ট হয়েছে স্টোর রুমে, অপচয় হয়েছে লাখ লাখ টাকা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 29 লাখ টাকার ওষুধের মেয়াদ শেষ হওয়ায় ক্ষুব্ধ স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীকে সঙ্গে নিয়ে হাসান মিসবার রিপোর্ট। 11 জুলাই বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় যমুনা টেলিভিশন। সে সময় একটি আবাসিক ভবনের জানালা দিয়ে দেখা যায় একটি কক্ষে পড়ে আছে বিপুল পরিমাণ ওষুধ। ভবনের তালা খুলে দিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেনকে 2 দিন অনুরোধ করলেও তা শোনেননি তিনি। পরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। 2 দিন এসেও তিনি সেটির তালা খুলে দেননি। 25 জুলাই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এবার ভবনের তালা খুলে দেন স্বাস্থ্য কর্মকর্তা। ভেতরে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া বিপুল পরিমাণ ওষুধ। হতবাক স্বাস্থ্যমন্ত্রী। জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাআল্লাহ আমরা করব। সব কক্ষেই ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধ, অ্যান্টিবায়োটিক, শিশুদের সিরাপ, স্যালাইন, ইনজেকশন সহ সব ধরনের ওষুধই আছে। বাথরুমেও ছিল ওষুধের স্তূপ। আমি ভিজিটে গেলে তারা জিনিসটাকে এড়ায় গেছে, ফলে আমার পক্ষে জানা যায়নি এবং তারা কোনো চিঠিও পত্র এই শর্ট মেয়াদের ওষুধের কোনো চিঠিপত্র আমাকে দেয় নাই, বা ওষুধ যে নষ্ট হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে, এগুলির কোনো চিঠি আমাকে দেয় নাই। পরে বিষয়টির তদন্ত করে স্বাস্থ্য বিভাগ। জানা যায় 29,14,185 টাকার ওষুধের মেয়াদ শেষ হয়েছে। রোগীদের না দিয়ে স্টোরে ফেলে রাখা হয় এসব ওষুধ। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে আমি খতিয়ে দেখে দরকার হয় আমি আবার রিপোর্ট প্রদান করব। তদন্তের রিপোর্ট হওয়ার পরেই তো ব্যবস্থা নেওয়া হবে, সেটা অতি সত্বর নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 2022 থেকে 2025 সাল পর্যন্ত কেনা হয় এসব ওষুধ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, বাগেরহাট। মানিকগঞ্জের যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস, অথচ নিরাপত্তায় নেই পুলিশের কোনো স্থায়ী ক্যাম্প বা ফাঁড়ি। ফলে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বাসিন্দাদের মতে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে চরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষের বাস। প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বছরের পর বছর যমুনার এই চরাঞ্চলে মানুষের বসবাস থাকলেও স্থায়ীভাবে নেই পুলিশের উপস্থিতি। জরুরি পরিস্থিতিতেও নদী পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। এই সুযোগে চুরি, ডাকাতি, মাদক কারবার, নৌপথে চোরাচালান সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। চুরি হয়, মাঝে মাঝে ডাকাতি হয়, তারপরে এই নেশাকুপ্ত থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। যদি সরকারি লোক থাকে আমরাও দেশের 10 জন ওনাগারে সাজেশন নিয়ে চলবো, ওনাগারে সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। পুলিশ সুপার জানিয়েছেন এরই মধ্যে শিবালয়ের আলোকদিয়া ও দৌলতপুরের কল্যাণপুর চরে 2টি ফাঁড়ি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান নির্ধারণের পর প্রস্তাব পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জায়গা সিলেকশনের ইস্যু আছে, জায়গাটা আমরা কিভাবে পাবো, এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রিলিমিনারি একটা অনুমোদনের ইস্যু আছে। তো আমরা এই কাজগুলো কিন্তু করছি। তো আমার বিশ্বাস, যেহেতু জনপ্রতিনিধিরা চাচ্ছেন এবং মানুষেরও একটা দাবি আছে, তো পুলিশ হেডকোয়ার্টার সহ আমাদের মন্ত্রণালয় এটা ইতিবাচকভাবে দেখবে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই 2টি পুলিশ ফাঁড়ি হলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সক্রিয় থাকলে, তারা যদি সজাগ থাকেন, সার্বক্ষণিক যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মানিকগঞ্জ জেলা সহ ঢাকার একটা অংশের মাদক এবং নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ হয়ে যাবে।
দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের অপেক্ষায় স্থানীয়রা। যমুনাচরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ চরবাসীর মধ্যে নতুন আশা তৈরি করেছে। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও এখনো বাকি অনুমোদনের ধাপ। তাই ফাঁড়ি চালনা হওয়া পর্যন্ত আগের মতোই দূরের থানার উপর নির্ভর করতে হবে চরবাসীকে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে রংপুরের নোহালী ইউনিয়নের 3টি ওয়ার্ডের রাস্তাঘাটের ক্ষতচিহ্ন। বছর পর বছর অবর্ণনীয় কষ্টে জীবন কাটলেও পাশে নেই কেউই। মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিডবোটের কথা জানিয়েছে জেলা পরিষদ। তাহলে গামছা পরিয়ে বাজার যাইতে হয়। জল চকি এখন এপাকে বাস দেয় এপাকে বাস দেয় দিয়ে 4 জনে ঘাড়ত করে নিয়ে ধরি যাই। গঙ্গাচড়ার নোহালীর আজিজুল পাড়ার কৃষানী ফজিলা খাতুন ও চর বাগডোহারার কৃষক আশরাফ আলীর বর্ণনাতেই স্পষ্ট বানের পানিতে ক্ষত বিক্ষত রাস্তাঘাটের কারণে কতটা বিবর্ণ তাদের যাপিত জীবন। বানের পানিতে 8 নং ওয়ার্ডের বড় জুম্মাপাড়া, মেম্বারপাড়া, বাদশাপাড়া, নিচাপাড়া, আজিজুলপাড়া, শখিনটারি হয়ে 2 নং ওয়ার্ডের কাচারিপাড়া, ব্রিববাজার, উত্তরপাড়া, মালাইপাড়া, সফিয়ারপাড়া সড়ক লন্ডভন্ড। মিনার বাজার থেকে বক্করের বাড়ি চুলকানির মোড় হয়ে বড় জুম্মাপাড়ার রাস্তারও করুণ দশা। রোগী নিয়ে যেতে হয় ভার সাজিয়ে অথবা ঘোড়ার গাড়িতে। মোটামুটি 4 মাস প্রতিষ্ঠানে যেতে পারেন না শিক্ষার্থীরা। নামাজ, হাট বাজারেও যেতে হয় বিকল্প কাপড় নিয়ে। যারা গর্ভধারণী তাদেরকে ভেলায় করে পানির জায়গায় ভেলায় করে নিয়ে যেতে হয়। যখন কলেজ যাই তখন আমাদের স্যুট পরে যাওয়ার মতো অবস্থায় থাকে না, তখন আমাদের লুঙ্গি পরে যেতে হয়। 7 নং ওয়ার্ডের মেম্বারপাড়া, নিচাপাড়া, জুম্মাপাড়া, মিনাপাড়া, বক্সপাড়া, স্কুলপাড়া, খালেকপাড়া, সফিয়ারের বাড়ি থেকে হাড়িফুলের দোকান হয়ে মিনার বাজার পর্যন্ত সড়কেও খানা খন্দক, কর্দমাক্ত। কোথাও কোথাও কোমর পানি। বহু বছর রাস্তাগুলোতে মাটি ফেলা হয় না, খোঁজও রাখে না কেউ। রাগ, ক্ষোভ আর অভিমানে ভারী ভুক্তভোগীদের কণ্ঠ। বছরে 2 থেকে 3 বার বান্ধা হইতো, এখন একবারও বান্ধা হয় না। এই জন্য আমাদের রাস্তাঘাট ভেঙে যায়। মেম্বার চেয়ারম্যানকেও জানানো হয়েছে এই বিষয়ে, অনেকবার বলছি আমরা, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। যদিও এমন বাস্তবতায় মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিডবোট দেওয়ার কথা বলছে জেলা পরিষদ। আর রাস্তাঘাটগুলো চলাচল উপযোগী করতে বিশেষ প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা স্পিডবোট এটা পারাপার করবে যাতে অন্তত প্রসূতি মায়েদের এবং অত্যন্ত গুরুতর রোগী এবং পরীক্ষার্থী ছাত্র এরা যেন কোনো ক্রমেই শুধুমাত্র নদী বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের সুযোগ থেকে বঞ্চিত না হয়। রাস্তাগুলো সরেজমিনে পরিদর্শন করে এগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা এবং দীর্ঘমেয়াদে এই রাস্তাগুলিকে রিপেয়ার করার ব্যবস্থা নেব। ইউনিয়ন পরিষদের হিসেবে ওয়ার্ড 3টিতে 10,000 মানুষের বসবাস। শুধু শিক্ষার্থীর সংখ্যাই 2,000। 4টি হাটবাজার সহ আছে সরকারি, বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু বানের পানি নয়, সামান্য বৃষ্টি হলেই চরাঞ্চলের এই রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও মেলে না কোনো সমাধান। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। এই ছিল সংবাদ সারা দেশে।